এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। রাতভর অভিযান চালিয়ে তার স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত 23 বস্তা নথি। অভিযানের নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে। সব এখনই যাচাই করা সম্ভব হয়নি, যাচাই করা গেলে আরো অনেক তথ্য মিলবে। এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। এর আগে বুধবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পায় দুদক। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে 23 বস্তা নথির খবর পায় দুদক এবং তার ভিত্তিতে পরপর 3 দিন অভিযান চালানো হয়। ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। তারপরে আমরা গতকালকে এসেছিলাম, কিন্তু আমরা জিনিসগুলো একজাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি। আর এই নিয়ে আরো জানাতে রাজধানীর শ্যামলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, উদ্ধার করা নথিতে মূলত কি পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত জানাবেন। আচ্ছা, এখানে আপনারা একটু আগে শুনতে পেয়েছেন যে যে দলনেতা উপপরিচালক মশিউর রহমান যেমনটি বলছিলেন যে এই দুইজনকে গ্রেফতার করেছিল বুধবার। আহ, জাবেদের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যে সহযোগী উৎপল এবং আজিজ, এই দুইজনকে কিন্তু আসলে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 5 দিন। প্রথম দিনই কিন্তু তারা স্বীকার করেছে এবং তাদের কাছে বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে, কিন্তু আরো তথ্য উপাত্ত আছে বলে তারা স্বীকার করেছে। সেই তথ্য উপাত্ত কার কাছে আছে? মূলত এই তথ্য উপাত্ত ছিল যে জাবেদের বাড়িতে। কিন্তু এই তথ্যসূত্রে যখন জাভেদ সাহেবের বাড়িতে তারা অভিযান চালাতে যায়, তখন কিন্তু সেখান থেকে সরিয়ে ফেলা হয়। অর্থাৎ বৃহস্পতিবারকে প্রথমে সরিয়ে ফেলা হয়, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রুকমিলা জামান, অর্থাৎ জাভেদ সাহেবের যে ভূমিমন্ত্রীর যে স্ত্রী, তার ড্রাইভারের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ইলিয়াসের বাড়ি। তার পরের দিন আবার, অর্থাৎ মাফ করবেন, শুক্রবার আবার অভিযান চালানো হয়। তখন অভিযানের ঠিক আগে ইলিয়াসের বাড়ি থেকে কিন্তু তার প্রতিবেশী ওসমানের বাড়িতে এটি নিয়ে যাওয়া হয়। এগুলো আসলে ধরতে পারা যায় যে তাদের যে বাড়ির সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজে দেখা যায় যে প্রচুর বেশ কয়েকটি বস্তা সরিয়ে নেওয়া হচ্ছে। সেই বস্তা আসলে কোথায় গেল এই খুঁজের থেকেই কিন্তু খুঁজে পাওয়া যায় যে এই বস্তা শেষ পর্যন্ত ওসমানের বাড়িতে পাওয়া গেছে। অর্থাৎ যে ইলিয়াসের গাড়ি চালক যে ইলিয়াস, তার প্রতিবেশী ওসমান তালুকদারের বাড়িতে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। সেটি যে আজকে শনিবারে দিবাগত, অর্থাৎ শনিবার রাতেই এটা খুঁজে পাওয়া যায়। তো মূলত এই যে এই তথ্যগুলো কিন্তু যদি নর্মালি সংগ্রহ করতো, অর্থাৎ ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশ থেকে যদি আনার যে যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ায় যদি যাওয়া যেত, তাহলে অন্তত 10 থেকে 15 বছর লাগতো এই সব তথ্য সংগ্রহ করতে। তাও এই প্রচুর পরিমাণ তথ্য আসলে সংগ্রহ করা আদৌ যেত কিনা, তা নিয়ে কিন্তু আসলে সংশয় রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেছে, এত তথ্য যে এই সব তথ্য আসলে ঘেটে বের করতে অন্তত 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। তারপরে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে সাইফুজ্জামানের প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার সম্পদের তথ্য আছে বলে এখানে জানিয়েছে। তো তথ্য তো একটি মানুষের সম্পদ তো থাকতেই পারে, যে কোনো পরিমাণের সম্পদ থাকতে পারে, কিন্তু এখানে বিষয় যে এই সম্পদের তথ্যগুলো বাংলাদেশের যে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের যে ট্যাক্স ফাইল আছে, সেই ট্যাক্স ফাইলে দেখানো নেই। তো ট্যাক্স ফাইলে দেখানো নেই মানেই যে এটি অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত করে দুর্নীতি দমন কমিশন।
তো আমরা প্রাথমিকভাবে কিন্তু জানতে পেরেছি আরো 5টি দেশের, অর্থাৎ কম্বোডিয়া, থাইল্যান্ড, ভারত সহ মোট 5টি দেশের তথ্য কিন্তু আমরা পেয়েছি। সেখানে তার বাড়ি, জমি, এই ধরনের সম্পদ তাদের রয়েছে। তো প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে তার যে বাড়ির যে স্বত্বাধিকারী, সে যে মালিকানার দলিল, তার সে যে কিনেছে, তার ভাউচার, তিনি যে ওখানে ভাড়া দিয়েছেন বিভিন্ন ভাড়াটিয়াকে, সেই ভাড়াটিয়ার বেশ কয়েকটি নমুনা পাওয়া গেছে, ভাউচারের নমুনা পাওয়া গেছে। তাছাড়া সেখানকার বিভিন্ন ধরনের লিগ্যাল ডকুমেন্ট পাওয়া গেছে, অর্থাৎ সেখানে যে সে আবাসিক প্রতিনিধিকে দিয়েছেন, সেই আবাসিক প্রতিনিধির নাম পাওয়া গেছে, সে আবাসিক প্রতিনিধি কে, তাকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে সেই দলিল পাওয়া গেছে। এই ধরনের বিভিন্ন খুচরা নথি প্রাথমিক অবস্থায় পাওয়া গেছে। দুদক আশা করছে যে আরো বেশ কয়েকটি দেশে হয়তো সাইফুজ্জামানের বাড়ির সম্পদের তথ্য পাওয়া যাবে, তবে সেটি কিন্তু সময় সাপেক্ষ, তার সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো এটাতে আরেকটি বিষয় লক্ষণীয় যে যে সাইফুজ্জামান একটি কেস স্টাডি হিসেবে যদি দেখি, তাহলে অপরাধীরা আসলে কিভাবে সম্পদ গড়ে, সেগুলো সেগুলো প্রক্রিয়া করে এবং মেনটেনেন্স করে, এগুলো আসলে কিভাবে করে, অর্থাৎ দুর্নীতির যে নমুনাটা, সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়। অর্থাৎ তার মতো আরো মানুষও কিন্তু এই ধরনের দুর্নীতি করেছে বা এই ধরনের অর্থ পাচার করেছে। তারা আসলে কিভাবে করেছে, কেমনে করেছে, এবং এই তথ্যগুলো যে আমরা সবসময় বিদেশ থেকে আনার যে একটা প্রক্রিয়া বা একটা গতানুগতিক ধারা আমরা দেখি, সেটি বাদ দিয়েও দেশেও যে এইসব তথ্য পাওয়া যেতে পারে। রিশাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব। সাবেক ভূমিমন্ত্রীর বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এই বিষয়ে জরুরি সিন্ডিকেট সভায় ডাকা হয়েছে আজ। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে শনিবার দিনভর বিক্ষোভ চলে ক্যাম্পাসে। পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় আবারও উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি থেকে শুরু করে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে শনিবার। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙারও চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে। জুলাই বিপ্লবের পর এই কোটাটা কবর দেওয়া হয়েছিল, কোটার বহাল থাকবে না। তো এরা অযৌক্তিক একটা জিনিস নিয়ে এটা আবার উত্থাপিত করতেছে। তো এটা তো পুরাটাই অযৌক্তিক। প্রশাসন এই জিনিসটা ক্রিয়েট করছে, অথবা অদৃশ্য কোনো শক্তি যা প্রশাসনের মধ্যেই বিদ্যমান, তারা চাচ্ছে না যে রাকসুটা হোক, কারণ রাকসু হলে জবাবদিহিতা বাড়তে পারে প্রশাসনের। এদিকে বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি তারই অংশ। প্রশাসনের নোংরা রাজনীতি মেনে নেওয়া হবে না। দুটি স্পেসিফিক দাবি, এই দুটি দাবির পালন না হওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি। প্রশাসন আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা যদি পোষ্য কোটা তুলে নেয়, কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যেতে পারে এবং রাকসু নির্বাচন তারা দিতে পারবে না। তো আমাদের যে সংখ্যাটি ছিল যে রাকসু নির্বাচনকে বানচাল করা এবং রাকসুকে ঢাল হিসেবে ব্যবহার করা, তারা আজকে এটাকে সত্যি হিসেবে প্রমাণ করলেন। আমরা প্রশাসনকে বারবার আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে রাকসুর স্বার্থে, আমাদের প্রাণের দাবি যে রাকসু, সেটার স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে সেই জায়গায় অবশ্যই আসতে হবে। এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমিতি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। সবাইকে ধন্যবাদ। দাবিটা বিচার দাবি করছি না, আমাদের কলিগকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এর বিচার দাবি করছি আমরা। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্ত সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাকসু নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রচারণা, বাড়ছে ভোটের আমেজ। ছাত্রছাত্রীদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসু নেতাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এমন আশ্বাসও দিচ্ছেন অনেকেই।
সময় এগিয়ে আসায় রাকসু নির্বাচনের ভোটের মাঠ এখন উৎসব মুখর। ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাসের চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। সবাইকে নিয়ে তারা একভাবে চলতে পারবে কিনা, তাদের ওই যোগ্যতা আছে কিনা সেটা দেখে আমি আসলে ভোট দিব। বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধার পাশাপাশি আমি চাইবো নারী শিক্ষার্থী হিসেবে যে ক্যাম্পাসে আমরা যেন নিরাপদভাবে চলাফেরা করতে পারি। দিনভর জমজমাট প্রচারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আপনারা দেখেছেন আমরা 12 মাসে মোটা দাগে 24টা সংস্কার করতে চাই। এক্ষেত্রে প্রথম সংস্কার আমরা রাখছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। তারপরে একেবারেই ডাইনিং ক্যান্টিনের খাবারের মান থেকে শুরু করে আবাসন সংকট দূরীকরণ, অনাবাসিক শিক্ষার্থীদের মেসগুলোতে সুবিধা নিশ্চিতকরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি মূল প্রবলেম রয়েছে আমাদের শিক্ষার্থীদের, তার মধ্যে একটি হচ্ছে বেকারত্ব বা শিক্ষা জীবনে তার কর্মসংস্থানের অভাব। তো আমরা কিন্তু এটা করতে পারি, অন ক্যাম্পাস পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারি। রাকসু নির্বাচনে বিজয়ীদের মেয়াদ হবে 1 বছর, কিন্তু অনেক প্রার্থী এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যা এই সময়ে পূরণ করা সম্ভব নয়। এই বিষয়ে আরেকটু সচেতন হওয়ার পরামর্শ অনেকের। প্রশাসনের সাথে যে শিক্ষার্থীদের যে একটা মেলবন্ধন, সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো, এই দাবিগুলো প্রপারলি যেন বাস্তবায়ন করা যায়, এজন্য ওরা খুব ভালোভাবে কাজ করবে। সেই জায়গা থেকে রাকসুতে যারা এই নির্বাচন করছেন এই বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে আমি মনে করছি। সংশ্লিষ্টরা বলছেন, অঙ্গীকার পূরণের সামর্থ্য থাক বা না থাক, নির্বাচন আসলেই প্রতিশ্রুতি দেয়া হয়। তবে সুন্দর একটি শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ রয়েছে রাকসু নেতাদের। যে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন এগুলোর অনেক কিছুই মানে তাদের পক্ষ থেকে মানে এটা মিট আপ করা সম্ভব। আবার কিছু বিষয় আছে যেগুলো তাদের মানে নিয়ন্ত্রণাধীন না, এগুলো সরাসরি প্রশাসনের ব্যাপার। সেই বিষয়গুলোর ব্যাপারে তারা প্রশাসনের কাছে দাবি দেওয়া উত্থাপন করতে পারেন। তো এটাকে আমরা মানে পজিটিভলি দেখছি। মঙ্গলবার রাত পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচারণা। ভোটের লড়াইয়ে মোট প্রার্থী 903 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হলো। সকালে ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হচ্ছে আহ্বান। এছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে থাকছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে কী ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেখানে, জানাবেন বিস্তারিত। জানেন যে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সেই তার শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন বা শুভ মহালয়া আজ, এবং আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হবে। এবং আজ থেকে এই যে মহালয়া, এই মহালয়ার মধ্য দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আর 6 দিন পরেই শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারের যে শারদীয় দুর্গোৎসব, সেই শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। তবে আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষ এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। এবং এই যে মহালয়া, এই মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ের যে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে 6:30টার পর থেকে মহালয়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি চলছে এবং এখানে দেবী দুর্গাকে আহ্বান জানানোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এই মুহূর্তে হচ্ছে। এবং দেবী দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিল, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তো আপনাকে কিছু বিষয় শুনে একটু জানিয়ে রাখি যে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে আজ দশভুজা শক্তিরূপে দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন এবং আজকে যে শেফালি ছড়া যে শারদ প্রভাতে জলদ কণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে। এবং আর এই যে আজকে যে চণ্ডীপাঠটি হবে, এই চণ্ডীপাঠই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। এবং শারদীয় দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। এবং মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং পুরাণে আছে দুর্গোৎসবের 3টি পর্ব।
মহালয়া বোধন আর সন্ধি পূজা এবং মহামায়া অসীম শক্তির উৎসব। এবং আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীদের যে পুরাণ, সেই পুরাণ মতে বলা হয় যে শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশীল মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর হতে চান। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত করে সিংহবাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন। এবং এই যে আজকে যে মহালয়া, সেই মহালয়ার যে ভোর থেকে শুরু হয় এবং এই মহালয়ার যে ভোর, সেই মহালয়ার ভোরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ের সকালের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এরপরে পূজার আনুষ্ঠানিকতা, ঘট স্থাপনের আনুষ্ঠানিকতা হচ্ছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এরই মধ্যে এসেছেন, সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন, এসে মহালয়ের যে আনুষ্ঠানিকতা, সেই অনুষ্ঠানের সাথে অংশ নিয়েছেন। তো আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। এবার মহালয়ার খবর জানাতে নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, মহালয়ার আনুষ্ঠানিকতা নিয়ে জানাবেন এবং ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? দেখুন, আজ ভোর সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে নারায়ণগঞ্জের যে শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতি, মহালয়া আজকে সকাল ভোর থেকে উলুধ্বনি, চণ্ডীপাঠ এবং যেই নৃত্যের তালে তালে দেবী দুর্গাকে তার ভক্তবৃন্দরা যে এই মর্তে আহ্বান করেছেন, তারা কিন্তু সকাল থেকেই এই আমলাপাড়া পূজা মণ্ডপে তারা ভিড় করেছেন এবং ভক্তি ভরে কিন্তু তারা মাকে তারা আগমন জানাচ্ছেন। এবং তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাদের যেই শারদীয় দুর্গোৎসবের যে আমেজ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়েই কিন্তু আজকে এই মহালয়া অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন এবং সকাল থেকেই এই আমলাপাড়া পূজা মণ্ডপে ভোর সকাল থেকেই সব বয়সী নারী পুরুষ শিশুরাও এই মহালয়া পূজা উদযাপনে যোগ দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে এবার পুরো জেলায় 224টি পূজা মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সব রকমের যে আইন শৃঙ্খলা, তাদের যেই ব্যবস্থা, সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। আমরা আমলাপাড়া পূজা মণ্ডপের সভাপতি কর্মকর্তা প্রবীর কুমার শাহর সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মহালয়ার অনুষ্ঠান তারা আমলাপাড়া সার্বজনীন পুজো উৎসব মণ্ডপ কমিটি তারা যে আজকে আয়োজন করেছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই তারা এই অনুষ্ঠানটি তারা আয়োজন করেছেন এবং উৎসব তারা চলছে, এখনো চলছে, এটা 8টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের মহালয়ার সর্বশেষ তথ্য। শুভ মহালয়া, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যুক্তি দেখালেন তারা সরকারের থেকে দেশ গঠনে তেমন ভূমিকা রাখতে না পারলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলের সুপারিশে উপদেষ্টা করা হয়েছে অথচ দোষ দেওয়া হচ্ছে এনসিপিকে। শনিবার সকালে রাজধানীর আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর জনসম্মুখে এলেন আবিদ হামিম ও মায়েদ। তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে অংশ নেন তারা। রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের চিন্তা তুলে ধরেন। ডাকসু নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্রদলের নেতারা। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমার মনে হয়েছে এখানে বাংলাদেশের জয় হয়েছে এবং আমাদেরও এক প্রকার জয় হয়েছে। আমাদের যে ইশতেহার প্রদান করেছি, 10 দফার যে ইশতেহার প্রদান করেছি, সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও তাদের ব্যর্থতার দায় দেয়া হচ্ছে কেবল এনসিপিকে। এছাড়া গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের সব শক্তির বিপক্ষে এনসিপিকে একাই লড়তে হয়েছে বলে জানান তিনি। এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা
আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারের থেকে দেশের জন্য ভূমিকা রাখতে পারেনি। এ সময় তিনি আরও বলেন, যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি করা সম্ভব তা নিয়ে রাস্তায় নামা অযৌক্তিক। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। জুলাই সনদে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের মত নেয়ার পরামর্শ দেন তিনি। বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্ট। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার পালানোর পর মাথাচাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোটের ধানের শেষের পক্ষেই রায় আসবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, এ বিষয়েও সতর্ক থাকতে হবে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুরা। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের রায় বিএনপির পক্ষে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, তারেক রহমান বলেন, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ সময় বিএনপি নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই সুযোগ আমরা কাউকে দেব না। সম্মেলনে জেলার 13 উপজেলা ও 8 পৌরসভার 2090 জন কাউন্সিলর সহ নেতাকর্মীরা অংশ নেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম 20 দিনে ডেঙ্গুতে মারা গেছেন 45 জন, আর গত 8 মাসে প্রাণ হারান 122 জন। এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুক্তা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বাসাবো থেকে আসা এই দম্পতি। গর্ভবতী স্ত্রীর প্লাটিলেট কমতে থাকায় বেড়েছে দুশ্চিন্তা। তো জ্বর আসার পর থেকে বলতেছে যে কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে হাড়েও প্রচণ্ড ব্যথা। তো এরপরে আমি হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডেঙ্গু পজিটিভ আসছে আর কি। যেহেতু প্রেগনেন্ট, ডাক্তার বলছে যে যদি প্লাটিলেট কমতেই থাকে অত নিচে যাওয়া যাবে না, বেশি নিচে যাওয়ার আগেই আমাদের ব্লাড দিতে হবে। শুধু ঢাকাই নয়, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঢাকার বাইরে থেকেও রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। কালকে রাত্রে 10টা বাজে কুমিল্লাতে এখানে আসছি, আইয়াই যে ভর্তি হইলাম। গা হাত পা ব্যথা, মাথার পিছন দিক থেকে ব্যথা, বমি ভাব, জ্বর, এগুলো দেখে এখান থেকে ডেঙ্গু পরীক্ষা করতে দিচ্ছে। প্রথম গেছি খানপুর পরীক্ষা করাইছি, করার পরে ওইখানে সিট নাই, ভিক্টোরিয়া পাঠাইছে, ভিক্টোরিয়াও কোনোই নাই, ওইখানে একটা চ্যালেঞ্জ দিছে, দেওয়ার পরে এইখানে নিয়ে আইছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন 41 জন।
আগস্টে ৩৯, আর চলতি মাসের ২০ দিনেই মারা গেছেন ৪৫ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা ১৬৭। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। এছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়ানোর পরামর্শ তাদের। ডেঙ্গু গ্রামেগঞ্জে হবে, সুতরাং বিভাগীয় পর্যায়ে আইসিইউ ফ্যাসিলিটিস তাদের লাগবে। তাহলে ওই বিভাগের যে কয়টা জেলা আছে তাদের হয়তোবা একটা বড় চাহিদা এই 7টা মেডিকেল কলেজ বা 7টা বিভাগ পূরণ করতে পারে। শুধু বর্ষা নয়, সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এতে উদ্বিগ্ন না হয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের মন্ত্রী সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 30টি বিলাসবহুল গাড়ির সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নিলামের সঠিক মূল্য না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব গাড়ির 5টি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা 51টি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব গাড়ির মাত্র 60টি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়, বাকি 44টি গাড়ি নিলামে তুলে কাস্টম হাউস। নিলামে প্রায় 9 কোটি টাকা দামের গাড়ির দর উঠে মাত্র 1 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। এরপরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ। অবশেষে সব বিলাসবহুল গাড়ির 30টি নিলাম থেকে প্রত্যাহার করে সরকারি নানা দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এগুলো যখন আমরা নিলাম করলাম খুবই অল্প দাম উঠেছে। এখন নিলামের টাকাটা হয়তো সরকারি কোষাগারে আসবে, আবার সরকারকেই এসব গাড়ি কিনতে হবে অনেক দাম দিয়ে। তো আমরা ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করে আমরা এই গাড়িগুলো সরকারের পরিবহন পুলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিলাম বাতিল হওয়া 5টি গাড়ি কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর। কাস্টমসের ভিত্তি মূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। বিড ভ্যালুতে যে পরিমাণ ধরেন সাধারণ জনগণ যেটা সর্বোচ্চ বিড ভ্যালু যেটা, সেই ভ্যালুতে আমরা সেটা কেনার জন্য প্রপোজাল দিয়েছি। এতে সরকারেরও টাকা সাশ্রয় হবে, চট্টগ্রাম বন্দরেরও উপকার হবে। বিলাসবহুল এসব গাড়ির মধ্যে রয়েছে BMW, টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা স্টেশন ওয়াগন, জিএস সহ নানা মডেল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংস্কারের 8 মাসে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক কেটি এভিনিউ। এত অল্প সময়ে সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। সড়কটি আবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তাদের দাবি, শুরুতেই এলজিইডির কাছে পরিকল্পনা নিয়ে আপত্তি জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। 2024 সালের 30 নভেম্বর খুলনা মহানগরীর কেডিএ এভিনিউ শিববাড়ির মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয়। তবে কয়েক মাসে পিচ ও পাথর উঠে খানাখন্দ তৈরি হয়েছে সড়কের বিভিন্ন স্থানে। শহরে বিভিন্ন গন্তব্যে যেতে গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করতে হয়। স্থানীয়রা জানান, ভাঙাচোরা সড়কের কারণে সময় বেশি লাগার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও। চাকা বা পাংচার হয়ে যায়, বাস্ট হয়ে যায়, আমাদের সমস্যা হয়, আমরা চালাইতে পারি না গাড়ি ঘোড়া। তদারকির অভাবে এটা হয়েছে। এই রাস্তাটা তো কিছুদিন আগে কার্পেটিং হলো, এটা তো সাধারণ জনগণের টাকা। আপত্তি করেও তার কোনো ফল পায় না, এই কারণে সাধারণ মানুষ আপত্তি করতে চায় না। তারা শুধু নীরবে দেখেই যায়, আর এর দুর্ভোগটাও তাদেরই পোহাতে হয়। বৃষ্টি হইলেই সব রাস্তা উঠে যায়, কদিন পর পর এরকম। তো আমাদের মানুষের টাকাই শুধু নষ্ট হচ্ছে, কিন্তু উন্নয়নের নামে কিছুই হচ্ছে না। নিম্নমানের কাজের অভিযোগ নাগরিক সমাজের। সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের। পাথর উঠে যাচ্ছে, মানুষের চলাচল খুব দুর্ভোগ হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিম্নমানের কাজ যাতে না হয় সেই জন্য আমি দাবি জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। শুরু থেকে সড়ক সংস্কারের পরিকল্পনা নিয়ে এলজিইডিকে আপত্তি জানানো হয়েছিল বলে দাবি সিটি কর্পোরেশনের। কর্মকর্তারা জানান, নতুন করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পিডি অফিসকে জানিয়েছি, তারা এ বিষয়ে ওয়াকিবহাল আছে, কি করণীয় তারা ব্যবস্থা নিচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারকে আমরা জানিয়েছি, তারা বৃষ্টি কমলে যে কোনো দিন আমরা করতে বললে সে করে দেবে। 2,47 কোটি টাকা ব্যয়ে 3.6 কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কার করে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2-এ সন্ধ্যা নামলেই জমে ব্যতিক্রমী স্ট্রিট ফুডের আসর। অস্থায়ী দোকানগুলোতে মেলে কাবাব, চিপস, মোমো, পুডিং, কেক, ফুচকা সহ নানা মুখরোচক খাবার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ভোজন রসিকদের পদচারণায় মুখর হয়ে রংপুর গলি নামের পরিচিত সড়কটি। ব্যস্ত নগর জীবন শেষে রাতে যখন বেশিরভাগ মানুষ ঘরমুখী, তখন গুলশান DIT সার্কেল 2 সড়কটিতে শুরু হয় ভিন্ন রকম প্রাণচাঞ্চল্য। নানা ধরনের ফুডকার্ট ও ব্যক্তিগত গাড়ির পেছনে খাবার সাজিয়ে চলে বেচাকেনা। দিনভর নানা কাজ সামলে রাতে দোকান খুলে বসেন বিক্রেতারা। তাদের অনেকেই নারী, কেউ গৃহিণী, কেউ চাকরিজীবী। ভিন্ন আঙ্গিকের এই অস্থায়ী দোকানের মাধ্যমেই আর্থিক অবস্থার উন্নতির চেষ্টায় তারা। আমার জব শেষ করে এখানে এসে কাজটা করতেছি, আর সেলও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। করার তো এই বয়সে তো আমি জব পাবো না, ওরকম তো সুইটেবল কিছু পাইনি, যার কারণে আমি নিজে কিছু করতে চেয়েছি। তো আমি অল্প অল্প কেক বানাতে পারতাম, তো সেখান থেকে আমার এই আইডিয়াটা। গুলশান ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে রংপুর গলিতে আসছেন অনেকে। একসাথে জমে উঠছে আড্ডা ও খাওয়া দাওয়া। মাহালাবিয়া পাওয়া যায়, কুনাফা হয়, পিঠা আছে 2 রকমের, নারকেলের পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা। আসলে কনসেপ্ট যেহেতু নতুন ছিল, গাড়ির ডিকিতে কি হচ্ছে, লাইট জ্বলছে কেন, চিপসের প্যাকেট ঝুলছে কেন, এগুলো দেখে মানুষ খুবই আসলে আগ্রহ বোধ করতো। এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে আসি, হ্যাঁ খুব ভালো লাগে, আমরা খুব এন্টারটেইনমেন্ট করি এখানে। যত রকমের জিনিস আছে ওখানে যত রিক্রিয়েট করলেও এরকম ফ্লেভার সেম হয় না। অবভিয়াসলি মোমো, সবসময় এখানে মোমো খেতেই আসি। রাতের এই ব্যতিক্রমী আয়োজনে বাদ নেই শিশুরাও। পরিবারের সাথে ভিন্ন পরিবেশে আসতে পেরে তাদের চোখে মুখে উচ্ছ্বাস, আনন্দ। খাবারের স্বাদ ও দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, তবে পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়ার পরামর্শ তাদের। যে খাওয়া হচ্ছে, ময়লা হচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে, এই জিনিসটা ওরা একটু লক্ষ্য করলে আরও গ্রাহক বাড়বে আশা রাখি। চেষ্টা সুন্দর করতে হবে, ভালো করতে হবে, বাথরুমের ব্যবস্থা করতে হবে আশেপাশে, তাহলে মানুষ আরও ভালোভাবে আসতে পারবে। প্রায় 2 বছর ধরে চলা স্ট্রিট ফুডের এই বাজারে সময়ের সাথে বেড়েছে মানুষের আনাগোনা। প্রতিদিনেই বেচাকেনা চলে সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত, আর খাবারের দাম 50 থেকে 300 টাকার মধ্যে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অব্যবস্থাপনার কারণে বেহাল দশা রংপুর চিড়িয়াখানার। 34 প্রজাতির 260টি প্রাণী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সেখানে রয়েছে 31 প্রজাতির প্রাণী। সবশেষ মারা গেছেন চিড়িয়াখানায় জন্ম নেওয়া বাঘ দম্পতি রোমিও জুলিয়েটের 2টি শাবক। এত সব অব্যবস্থাপনায় হতাশ দর্শনার্থীরা। কর্তৃপক্ষ বলছে চেষ্টা করেও বাঁচানো যায়নি শাবক দুটিকে। 1989 সালের রংপুরের হনুমানতলায় 22 একর জমিতে গড়ে ওঠে এই চিড়িয়াখানা। সবার জন্য খুলে দেয়া হয় 1992 সালে। বর্তমানে দ্বিতীয় বৃহত্তম বিনোদন কেন্দ্র এটি। শুরুতে 34 প্রজাতির 260টি প্রাণী ছিল চিড়িয়াখানায়। 2023 সালের 19 সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগার জুটি রোমিও জুলিয়েটকে। 21 এপ্রিল জন্ম নেয় তাদের 2টি শাবক। তবে জন্মের 3 দিন পর একটি এবং 7 আগস্ট মারা যায় অন্য শাবকটি। চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা কমার পেছনে অব্যবস্থাপনাকে দায়ী করছে দর্শনার্থীরা। বন্যপ্রাণীর যত্নে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার তাগিদ তাদের। ওই বাঘ দুইটার অবস্থা খারাপ। এখানে যা তাদের জন্য খাওয়ার জন্য যে মাংসগুলো দিছে এগুলোর কোনো পরিস্থিতি অত একটা ভালো না, পরিবেশ ভালো না। যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটাকে ভালোভাবে দেখভাল করতো তাহলে হয়তো বা বাচ্চা দুটো বেঁচে থাকতো, বাঘ বংশ বিস্তার করতো। এই যে বাচ্চা হয় তার আগে শুনলাম আরো একটা কি বলে প্রাণী মারা গেছে। এইভাবে যদি প্রাণী মারা যায় তাহলে হয়তো বা চিড়িয়াখানা রাখার দরকার নেই। শাবক জন্মের পর তাদের লালন পালনে আরো সতর্ক হতে হবে বলছে কর্তৃপক্ষ। দায়িত্ব নেওয়ার পরে আসলে আমি চেষ্টা করছি যে এই চিড়িয়াখানাটিকে যেন দর্শনার্থী এখানে আসে যেন তারা একটা ভালো একটা পরিবেশ পায়। আমার যে ইয়াটি আছে, এই যে জেব্রা আছে, সেটা আসলে সঙ্গী ছাড়া, সেটার হয়তো আমাদের সঙ্গী দিবে। পাশাপাশি আমি ভাল্লুক এখানে আমরা পাবো, এবং যে অ্যানিমেলগুলো আমার সঙ্গী ছাড়া আছে সেগুলো আমরা পাবো যদি এটি আমরা পাই। বর্তমানে চিড়িয়াখানায় 31 প্রজাতির 249টি প্রাণী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।